হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এবিটিআই টেস্ট পেপারের তোমার এসসি 238 পেজ ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের সেকশন 1-এর ফার্স্ট কোশ্চেন কি দেখতে পাচ্ছ তোমরা? কোনো ঘনকের অভ্যন্তরে আধানের 8টি তড়িৎ দ্বিমেরু রাখা হলে ঘনকটির মধ্যে দিয়ে ফ্লাক্স কত নির্গত হবে? তো ফার্স্ট অফ অল আমরা জানি কি, যখন আমাদের কোনো ফ্লাক্স বের করতে হয় আমাদের কি করতে হয়? ফাই ইকুয়াল টু তোমার ফাই ইকুয়াল টু টোটাল কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তো এখন ঘনক যেটা সেটা তো বদ্ধই আছে, তো ওটাতে কোনো প্রবলেম নেই, বাট আমার টোটাল চার্জ কত আছে সেটা দেখতে হবে। তো আমি যদি একটা ডাইপোলে যদি টোটাল চার্জ বের করি, একটা ডাইপোল কি নিয়ে তৈরি হয়? একটা হচ্ছে মাইনাস কিউ, একটা প্লাস কিউ নিয়ে তৈরি হয়। তো আমি যদি ডাইপোলে টোটাল চার্জ বের করি তাহলে কত হবে? মাইনাস কিউ প্লাস কিউ, দ্যাট মিনস জিরো। তো 8টা তোমার ডাইপোল ছিল, তো 8টা ডাইপোলের টোটাল চার্জও কি হয়ে যাবে? জিরো। ওকে, তো যেহেতু কিউ তোমার জিরো হয়ে যাচ্ছে তাহলে ফ্লাক্স কত হয়ে যাবে? জিরো। তো অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমি এখানে ডিসকাস করেছি অলরেডি আগেই, লেখা আছে, এই পিডিএফটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এমসিকিউজ গুলো। আচ্ছা, নেক্সট বলছে কোন সমান্তরাল পাদধারকের আহ পাদধারকের ধারকত্ব হচ্ছে তোমার কি 12 মেগা ফ্যারাড। মেগা তো হওয়া তো উচিত না, তো আচ্ছা, তো 12 মেগা ফ্যারাড যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, পাদধারক দ্বয়ের মধ্যে দূরত্ব কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, তাহলে নতুন ধারকের ধারকত্ব কত? তো আমরা চলো দেখে নিই এটা কি করে করব। তো এই কোশ্চেন আমি হচ্ছে আমাদেরকে সি দিয়ে দিয়েছে 12 মেগা ফ্যারাড। ওকে, তো আমরা সমান্তরাল পাদধারকের ফর্মুলা কি জানি? সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ বাই ডি। এখানে এরিয়াটাকে কি করেছে? হাফ করেছে এবং ডিটাকে আমার কি ডাবল করে দিয়েছে। তো আমি সি ড্যাশের নতুন যে আমাদের ক্যাপাসিটেন্স হবে বা ধারকত্ব হবে তার মধ্যে ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করলাম। তো আমি কি দেখতে পাচ্ছি? সি বাই 4 আমার আসছে। তো আগে পূর্বের সি কত ছিল? 12। তো এটাকে আমি যদি করি 3 মেগা ফ্যারাড আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে তোমার দুটি ভিন্ন ধাতুর ভিন্ন উষ্ণ, সরি নট ধাতু, দুটি ভিন্ন উষ্ণতা একটি ধাতব, তাহলে একটি ধাতব তারের আইভি গ্রাফ দেওয়া আছে। তো প্রথমত এটি হচ্ছে একটি ধাতব তার, একটা পার্টিকুলার ধাতব তারের হচ্ছে তোমার রো। আর আমাদের যদি তারের কেসে আর আমি আর এর ভ্যালু দেখি, আর ইকুয়াল টু এল বাই এ হয়। তো রো আমার কি হচ্ছে? এই একই তার যেহেতু রো এর ভ্যালুটা সেম হবে, এলও সেম এও সেম, মানে ওভারঅল 8টা সেম হচ্ছে। কিন্তু আমরা দুটোর বিভিন্ন টেম্পারেচারে আমরা প্লট এঁকেছি। তো এটা আমাদের ওহমস লতে আমরা ইজিলি ডিসকাস করতে পারি, কেন আমাদের কি জানি ওহমস ল থেকে আই ইকুয়াল টু ভি বাই আর হয়। ওকে, তো আমি যদি এটাকে আমি যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আঁকি তাহলে আমার কি হওয়া উচিত? তো আমার এখানে দেখো আইভি প্লটিং করা আছে, তাহলে আমাদের এখানে স্লোপ কত হবে? তোমার স্লোপ কে হবে? স্লোপ হচ্ছে তোমার 1/r। আচ্ছা, স্লোপ হচ্ছে আমার 1/r। আচ্ছা, এখন যার স্লোপ বেশি হবে, স্লোপ মানে নতি, যার নতি বেশি হবে তার কি হবে? তার হচ্ছে রেজিস্ট্যান্সটা কম হবে। তো স্লোপ এখানে কার বেশি? এখানে স্লোপ হচ্ছে এর বেশি, T1 টেম্পারেচারের স্লোপ বেশি, তার মানে এই কেসে আমার রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? কম আছে। আর এই কেসে হচ্ছে তোমার দেখো, কোশ্চেনটা যদি ভি ভার্সেস আই গ্রাফ হতো তাহলে কিন্তু আমার স্লোপ আর হতো। ভি ভার্সেস আই গ্রাফ হলে তখন কিন্তু স্লোপ আর হতো, কিন্তু এখানে আমার স্লোপ কিন্তু 1/r। আচ্ছা, যখন আমার এখানে হচ্ছে স্লোপটা আমার বেশি, তার মানে কি স্লোপ বেশি যেহেতু আর কমে যাবে। আর এখানেও আমার স্লোপ কম, তার মানে আর এখানে কি বেড়ে যাবে। আচ্ছা, আর আবার কিভাবে রিলেটেড? আর হচ্ছে কোনো ধাতব পাতের ক্ষেত্রে আর হচ্ছে আমাদের রোয়ের সাথে যে তোমার রোয়ের সাথে রিলেটেড। আর আমরা কি জানি যে তোমার যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি হয়? আর হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে, ধাতবের কেসে। বাট সেমিকন্ডাক্টর বা পরিবাহীর কেসে কি হয়? তোমার যদি আর বাড়ে মানে সরি টেম্পারেচার যদি বাড়ে তাহলে আর কমতে থাকবে। ওকে, তো এই কেসে আমাদের কি আছে? এখানে আমার হচ্ছে মানে R1 এর ভ্যালুটা হচ্ছে কম, তো R1 এর ভ্যালু যেহেতু কম তাহলে T1 এর ভ্যালু কি হতে হবে? কম হতে হবে। আচ্ছা, কেন? আমাদের এটা ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক, তো এখানে R1 এর ভ্যালুটা কম, তার মানে T1 টা ছোট হবে আর T2 টা বড় হবে, তাহলে অপশন সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, এইখানটা আমি একটু গড়বড় করে দিয়েছিলাম। এখানে যখন আমি ভি বাই আই করেছি, মানে আমি ভি ইকুয়াল টু আই আর দেখে করেছি, আমি এখন খেয়াল করলাম যেটা আই আর আর এর মধ্যে, তাহলে আমার এখানটায় এটা আমার একটু কারেক্ট করতে হবে। ওকে, ওকে, তাহলে তোমরা এখান থেকে আমরা এটা কি হয়ে যাবে যে আই তোমার
তো এটা ইরেজ করা যাবে না যেহেতু সেভ ফাইল। ওকে, তো আমার এটা আমি ই করে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে, লজিকটা একই, কিন্তু এখানে স্লোপটা যেটা এটা 1/r হয়ে যাচ্ছে। তো এটা তোমরা ওভাবে এক্সপ্লেন করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, যে এল দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে বৃত্তাকার করা হলো, তাহলে বৃত্তের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হলে চৌম্বক ভ্রামক কত হবে? তো চৌম্বক ভ্রামকের আমাদের ফর্মুলা কি হয়? চৌম্বক ভ্রামক ইকুয়াল টু কারেন্ট ইনটু এরিয়া। আচ্ছা, এখন একটা আগে প্রথমে একটা তার ছিল, সেই তারটা দৈর্ঘ্য সাপোজ ধরলাম আমি এল। তো এল ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2πr। এল ইকুয়াল টু আমি লিখতে পারি কি? 2πr। তো এল ইকুয়াল টু যদি 2πr হয়, তাহলে আর ইকুয়াল টু কি হবে? L/2π। ওকে, কেন আমি এটা লিখলাম? কারণ হচ্ছে আমার টোটাল মানে ওভারঅল মানে যতই তুমি তারটাকে পেঁচিয়ে গোল করো না কেন, তোমার তো এল তো সেমই থাকবে না, যা আগে তারের দৈর্ঘ্য ছিল সেই তারের দৈর্ঘ্য তো সেমই থাকবে, তার জন্য আমি এভাবে লিখলাম। তো এখান থেকে পি এম ইকুয়াল টু আই ইন্টু এ, তাহলে আই তুমি অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, আর এর জায়গায় কি লিখবো? πr² লিখবো, যেহেতু বৃত্ত, তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে সাবস্টিটিউট করে দিয়ে আমার এটা ভ্যালু আসলো। ঠিক আছে, তা নেক্সট কোশ্চেন আমাদের বলেছিল যে ইলেকট্রনের যে তোমার চৌম্বক ভ্রামকটা সেটা ক্যালকুলেট করতে। তো ইলেকট্রনের চৌম্বক ভ্রামকটা আমরা জানি আই ইন্টু এ করেই বের করবো। আই কে আমি কি লিখতে পারি? চার্জ বাই টাইম, তো টাইম লিখলাম। আর টি কে আমি কি লিখতে পারি? টি কে আমি লিখতে পারি 2πr/v। তো 2πr/v, আর এর জায়গায় এরিয়াটা আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, πr² হবে। তো πr² বসিয়ে নিই, এটা আমার হচ্ছে অ্যান্সার আসছে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা একবার দেখিয়ে দিই। তাছাড়া এই কোশ্চেন্সগুলো আমি এমসিকিউস গুলো যেহেতু প্রশ্নবিচিত্রা করিয়েছি, তো এগুলো সব রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমার এটা হয়ে গেল অপশন ডি মাই কারেক্ট অ্যান্সার। এলসি বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক কত হবে? 1/2π√LC। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে আই আমার গিভেন আছে, তাহলে আমাকে আরএমএস ভ্যালু বের করতে বলেছে। ফার্স্টে আমাকে আই নটের ভ্যালু বের করতে হবে। আই নট মানে ম্যাক্সিমাম কারেন্ট কত পাস হচ্ছে। তো এটা এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে সাইনের যে কোফিসিয়েন্টটা আছে আর কসের যে কোফিসিয়েন্টটা আছে তাকে স্কোয়ার করে ই করতে হবে, মানে রুট করতে হবে। তো এই কোশ্চেনটা আমি আগেও মানে এইতে তোমার প্রশ্ন বিচিত্রা ডিসকাস করেছি, সেম কোশ্চেন। তো আই নট ইকুয়াল টু √9 + 16। তো এখান থেকে আমার 5 আসছো, তাহলে আমার আরএমএস ভ্যালু হচ্ছে 5/√2। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, 9 নম্বর কোশ্চেন, যেটা কিনা অপটিক্স থেকে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখতে কি বলেছে, যে আচ্ছা এই কোশ্চেনটা আমি বাদ দিয়ে দিচ্ছিলাম, এক্স রশ্মির কোনটি ধর্ম নয়? আচ্ছা, এক্স হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কেসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে তোমার এই যে তির্যক কম্পন হয় আমরা জানি, তো সমবর্তন হয় অপবর্তন হয়, কারণ লাইটের তো সমবর্তন হয় অপবর্তন হয়। তো মেইনলি এই যে অনুদৈর্ঘ্য প্রপার্টিটা, যেটা কিনা লঙ্গিটিউডিনাল বলা ইংলিশে, তো সেই টার্মটা আমাদের কিন্তু ধর্ম দেখা যান, তো এক্স এ অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়। আচ্ছা, আলো শুদ্ধ বা আলো শূন্য মাধ্যম থেকে এন প্রতিসারাঙ্ক যুক্ত মাধ্যমে আপাতিত হলে আপাতন কোণ প্রতিসারণ, এই লাইনটাই মানে ইম্পর্টেন্ট, আপাতন কোণ আর প্রতিসারণ কোণ হচ্ছে দ্বিগুণ, বাকিটুকু নিজেরাই তোমরা করতে পারবে। তো আপাতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্কটা কি বলেছে? যে আই ইকুয়াল টু 2r। ওকে, তো আই ইকুয়াল টু যেহেতু 2r, তাহলে আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু তোমার 2r, তাহলে আমরা লিখতে পারি স্নেলস ল থেকে sin I/sin r ইকুয়াল টু n। আচ্ছা, এখন আই এর জায়গায় আমি 2r পুট করে দিলাম, তো আই এর জায়গায় যদি আমি 2r পুট করে দিই, তাহলে আই এর জায়গায় আমি 2r পুট করে দিলাম। তো আই এর জায়গায় যদি 2r পুট করে দিই, আমরা sin 2θ ফর্মুলা জানি। তো sin 2θ মানে কি হয়? 2 sin θ cos θ। তো 2 sin θ cos θ আমি বসিয়ে দিলাম। তো এখন এখান থেকে sin θ আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বাঁচলো কি আমার? তো হচ্ছে 2 cos θ ইকুয়াল টু n আমার বেঁচে গেল। তো 2 cos θ ইকুয়াল টু n। তো এখান থেকে আমি জাস্ট সিম্পলিফাই করে নিয়ে আর এর ভ্যালুটা বের করলাম ফার্স্টে। তো আর হচ্ছে আমার এটা। তো আর যদি আমার এটা হয়, তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু কিছু টুয়াইস অফ আর। তো আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন, তাহলে এটা আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমি চলে যাই। হুম, তো নেক্সট কোশ্চেন আমাকে বলেছে যে যে একটা তোমার এখান থেকে আমার তাহলে কি হয়ে যাবে, যে আচ্ছা এটা হয়ে যাবে আমার অ্যান্সার অপশন ডি। ওকে, অপশন ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। তোমার হচ্ছে এক্স নাম্বার কি বলেছে, জলের মধ্যে দিয়ে বায়ুর বুদবুদ কিসের ন্যায় আচরণ করে? তো জলের মধ্যে যদি একটা বায়ুর বুদবুদ থাকে, তার মধ্যে যদি আমার লাইট ইনসিডেন্ট হয় বা প্রতিষ্ঠিত মানে আপাতিত হয়, তখন সেটা হচ্ছে কি হয়ে যায়? মানে তোমার আলোক রশ্মিগুলো অপসারী অপসারী হয়ে যায়।
অপসারী রশ্মিতে পরিণত হয়। তাহলে আমার যে লেন্সটা আছে সেটা কিসের মতন কাজ করবে? কনকেভের মতন কাজ করবে, বা হচ্ছে তোমার অপসারী লেন্সের মতন কাজ করবে, অপশন ডি। নেক্সট কি বলছে, একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ করা হলো, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি 3 গুণ করা হলো, তরঙ্গের কি পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যের বা ল্যামডার কি পরিবর্তন হবে? তাহলে অপশন 11 আমি কি করে করবো, 11 নাম্বারটা ইজ দ্যাট। তো আমাকে বলে দিয়েছে যে হচ্ছে ল্যামডা, আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু h/√2 me, এটা আমরা জানি যে এটা আমাদের ফর্মুলা। এখানে ইটা কি, কাইনেটিক এনার্জি। এখন ই ড্যাশ কি হয়ে গেছে, ই ড্যাশ ইকুয়াল টু 3 টাইমস অফ ই। তো ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে, h/√2m। এই ই এর জায়গায়, ই ড্যাশের জায়গায় আমি 3টা বসিয়ে দিলাম। তাহলে বাকি তো অ্যাজ ইট ইজই থাকবে। তো বাকি যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা আমি এখানে কি করে, আচ্ছা ল্যামডা 3e, ওকে। তো 3e করেছি, এখান থেকে আমি ইর জায়গায় এটা লিখেছি। তাহলে এখান থেকে আমি, এখানে ইটা তো হবে না ফার্স্ট অফ অল। তো এখানে আমার ইটা তো হবে না, তাহলে এই জায়গাটা আমার কি হবে, ও আমি আবার ভুলে গেছি। এখানটা আমার জাস্ট, আমি যদি ল্যামডা আর বাই ল্যামডা ড্যাশ করি তাহলে 1/√3টা আসবে। বাট এখানে একটা আমার কি করতে হবে, ল্যামডাটা লিখতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা পরে দেখছি, এটা এখন হবে। ঠিক আছে, এটা আমার ল্যামডা হবে না, এখানে জাস্ট পুরো টার্মটা যখন লিখবো h/2me, তো এটাকে আমি ল্যামডা লিখতে পারি। ওকে, আচ্ছা এটা যদি আমি ল্যামডা লিখি, হুম তো এটাকে আমি ল্যামডা লিখবো। তো এখন যদি আমি ল্যামডা ড্যাশ বাই ল্যামডা করি তাহলে আমার বাঁচলো কত, 1/√3। তাহলে 1/√3 ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের বলেছে 1/√3, এই অপশন ডি। এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 অ্যাংস্ট্রম, তাহলে ইলেকট্রন কত বিভব প্রভেদের মধ্যে আছে? তো আমরা কি জানি যে এটা একটা ফর্মুলা হয় ল্যামডা এম, এটা তোমার এক্স রে এর কোশ্চেন। তো ল্যামডা এম আমার যে হয় মিনিমাম যে তরঙ্গ দৈর্ঘ্যটা হয় ল্যামডা এম, দ্যাট সেটা হচ্ছে কত হয়, 12400/v, ডাইরেক্ট ফর্মুলা। আর ল্যামডাটা কি হতে হবে, অর্ডারটা আসবে কি, অ্যামস্ট্রং অর্ডারে আসবে। তো এখান থেকে ভিও দিয়ে দেয়, অনেক সময় ল্যামডা বের করতে বলে। তো এখানে আমাকে ল্যামডা বলে দিয়েছিল, ল্যামডা হচ্ছে কি 2 অ্যামস্ট্রং। তো যদি আমি এখানে 2 বসাই তাহলে ভি আসবে কত, 6.2 কিলো ভোল্ট। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমার এটা 11 নম্বর হয়ে গেল। 12 নম্বরে আমরা চলে যাচ্ছি। 12 নম্বরে আমাকে কি বলেছে, যে কোনটি মৌলিক গেট কোনটি? তো মৌলিক গেট আমরা সবসময় জানি যে কি কি গেট হয়, অ্যান্ড গেট, নট গেট, আর হচ্ছে অর গেট। অ্যান্ড, অর, আর নট, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। তো আমাদের নট হচ্ছে মৌলিক গেট। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে একটি মডুলেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার মাধ্যম এত এত, তাহলে ম্যাক্সিমাম কত, ভি ম্যাক্সিমাম 25 আর ভি মিনিমাম হচ্ছে তোমার 5। তাহলে বিটা আমি বের করতে পারবো, কারণ বিটা ফর্মুলা কি হয়, ভি ম্যাক্সিমাম মাইনাস ভি মিনিমাম বাই ভি ম্যাক্সিমাম প্লাস প্লাস ভি মিনিমাম। ওকে, তো এখান থেকে যদি আমি করি তাহলে আমার কত আসবে, 2/3। তাহলে বিটা ইকুয়াল টু 2/3 ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই 14টা কোশ্চেন তো হয়ে গেল। এখন সেকশন 2 দেখা যাক। তো সেকশন 2 এ আমাদের কি বলেছে, ফার্স্টে আমাকে বলেছে বায়োসাভার্টসের লটা, ভেক্টর ফর্মটা লিখতে। তো বায়োসাভার্টসের ল এর ভেক্টর ফর্ম হচ্ছে আমাদের এই ডিবি, ডেল্টা বি ইকুয়াল টু μ0/4 IDL ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। ওকে, ভেক্টর ফর্ম, এটা আগের বছর হয়তো 2023-এ এসেছে মোস্ট প্রবাবলি, তো একবার চেক করে নেবে। ঠিক আছে, তাও তবুও পড়বে, না পড়ার তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, ইলেকট্রনকে ত্বরান্বিত করা হয় কোন যন্ত্রে? তো ইলেকট্রনকে প্রথমত সাইক্লোট্রন দিয়ে তো ত্বরান্বিত করা হয় না। তো কেন করা হয় না, ওই কারণটাও কিন্তু পড়বে। কারণ হচ্ছে সাইক্লোট্রনে যদি আমরা এটাকে ত্বরান্বিত করি, ওর ইলেকট্রনের মাস সব থেকে কম হয়। তো ইলেকট্রনের মাস এতটাই কম হয় যে ইলেকট্রনের যে ওই মাসটা, ওটা মানে প্রচন্ড মানে বেগে কনভার্ট হয়ে যায়, মানে ভেলোসিটিতে কনভার্ট হয়ে যায়। কেন, আমরা আইনস্টাইনের ফর্মুলা থেকে জানি যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো ওর প্রচন্ড কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তো ওটা কন্ট্রোল করা যায় না। তো আমরা মেইনলি করা হয় না। তো অনেক সময় অনেক জায়গায় লেখাও থাকে যে আমরা ইলেকট্রন মানে সাইক্লোট্রনের কেসে হচ্ছে আমরা ইউজ করি না, সাইক্লোট্রন কেন ইউজ করি না, কেন সে ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল। তো ওটাও একটা কারণ কেন ইলেকট্রিক ফিল্ডে যে মানে ম্যাগনেটিক ফিল্ডটা যে ক্রিয়েট হয় সাইক্লোট্রনের মধ্যে, তো ওটা ডাইরেকশন ইলেকট্রনের জন্য একটু আলাদা হয়। তো মেইনলি এই দুটো কারণে আমরা ইউজ করি না সাইক্লোট্রনকে ইলেকট্রনের কেসে। বাট এটাকে যদি মডিফাই করার জন্য আমরা কোনটা ইউজ করি, সিঙ্ক্রোটন ইউজ করে থাকি। ওকে, সিঙ্ক্রোটনও ইউজ করি, তবে লিনিয়ার অ্যাক্সিলারেটরও ইউজ করে থাকি। তো লিনিয়ার অ্যাক্সিলারেটর মোস্ট প্রবাবলি তুমি দেখতে পেলাম না বইতে। তো যাই হোক, সিঙ্ক্রোটন
এই আমরা হচ্ছে এই সিনক্রোটনটাকে ইউজ করে থাকি, ঠিক আছে? স্পেলিংটা একবার দেখে নেবে ভালো করে। তো সিনক্রোটন যন্ত্রের সাহায্যে আমরা ইলেকট্রনের মেজার করে থাকি। তারপরে হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট কাকে বলে? তো 1 অ্যাম্পিয়ার মোস্ট প্রবাবলি তোমার সিবিএসসি র আগের বছরের কোশ্চেন ছিল, বা ওদের স্যাম্পল পেপারেও এই কোশ্চেনটা আছে। তো এটা একমাত্র আমরা যখন 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন দিব, তো আমরা ওখানটা কি করব যে সরি, দাঁড়াও, তোমার হচ্ছে এটা 298 পেজে আছে। হুম, 298। ওকে। তো তোমার এখানটায় আমার হচ্ছে 1 অ্যাম্পিয়ারের যে ডেফিনেশনটা দিতে হবে এটা, যে আমাদের মধ্যে যে দুটো, যদি দুটো তার থাকে তাদের মধ্যে যে সেম পরিমাণ সেম ডাইরেকশন যদি কারেন্ট প্রবাহিত হয়, তখন কি হবে? তখন ওদের এই যে এই ফর্মুলাটা দিয়ে করতে হবে, F ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই I1 I2, এই যে 2I1 I2/R, এই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে কারেন্টের ডেফিনেশন দিতে হবে 1 অ্যাম্পিয়ার। তো এখানে দেওয়াই আছে, দুটি সুদীর্ঘ ঋজু সমান্তরাল পাতধারক এই এক ব্যবধানে রাখলে তাদের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে এইটা, তাকে আমরা কারেন্টটাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলবো। তো এটাই আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এরকমই ভাষা লিখতে হবে এমন তো কোনো ম্যান্ডেটরি নেই, তোমরা এখান থেকে এই ফর্মুলাটাকে অ্যাজ এ এক্সপ্লেন, এই ফর্মুলাটাকে ইউজ করে যদি তোমরা লেখো তাহলে তোমাদের কোয়াইট ইজি হবে বুঝতে এটা। কেন আমরা যদি দেখি μ0/4 পাই, এটাকে আমরা লিখতে পারি 10⁻⁷, আর 2টা অ্যাজ ইট ইজ রয়ে গেল, এগুলো যদি 1 হয়ে যায়, এটাও যদি 1 হয়ে যায়, আর এটাও তাহলে 1 হয়ে যাবে, তাহলে ফোর্সটা আমার কত লাগবে ওখান থেকে এটাকে আমরা বলতে পারি। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে তোমার হচ্ছে লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? তো লেন্সের এফ সংখ্যা বলতে আমরা কি বুঝি? তো এটাও তোমাদের বইতেই দেওয়া আছে। লেন্সের এফ সংখ্যা এখান থেকে আমরা ডিসকাস করবো, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে সাধারণত তার উন্মেষ ব্যাসের গুণিতক রূপে প্রকাশ করা হয়, এই গুণিতককে এফ সংখ্যা বলা হয়। তো এটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। ওকে, তো এফ সংখ্যা আমরা কি বুঝি, এফ সংখ্যা 15 বলতে আমরা কি বুঝবো এটাও লেখা আছে। তো এটা একটু তোমরা পড়ে নেবে, আর যদি পেজ নাম্বার তো এভাবে আমি বলতে পারছি না, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে, আচ্ছা, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে, হীরক চকচক করে কেন? তো এটা আমি আর বইয়ের থেকে দেখালাম না। হ্যাঁ, তো হচ্ছে হীরক চকচক করার কারণ, 1 নাম্বার যেহেতু মার্কস লিখবে তো লিখে দেবে যে হীরকের মধ্যে হচ্ছে যে যখন লাইট ঢোকে তখন তার মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় বা ইন্টারনাল রিফ্লেকশন হয়। ওকে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা ইন্টারনাল রিফ্লেকশন হয়, তার জন্য আমরা কি হয়, আমাদেরকে হীরা কি মনে হয়, চকচক মনে হয়। তারপর এনপিএন ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম তোমরা জানো, এরকম করে এনপিএন আমরা ট্রানজিস্টর রাখবো। ওকে, তো এটা হচ্ছে তোমার এনপিএন এর সার্কিট। ওকে, তারপরে এক্স অর গেটের বর্তনী এই যে এরকম করে লিখে দেবে। ঠিক আছে, এটার তোমার ট্রুথ টেবিলটাও পড়বে। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেন কি বলেছে, পোটেনশিওমিটার কিভাবে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসাবে কাজ করে? তো পোটেনশিও দেখো, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এই বেসে, যে আমরা যে মেইনলি আমরা কি করি, যে পোটেনশিওমিটারটা তো এই ড্রব্যাকের জন্যই ক্রিয়েশন হয়েছে। তো এখানটায় যে তোমরা যদি বলো, এখানে কি বলেছে, পোটেনশিওমিটারকে কিভাবে পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসাবে কাজ করাবে? তো এখানটায় তোমাদের এইভাবে, এই যে পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসাবে, বলের উৎস হিসাবে আমরা কি করি, পোটেনশিওমিটারকে ব্যবহার করি, যে লেখাই আছে। তো এই জিনিসটাকে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা, এইভাবে এই পয়েন্টটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, এসি ইকুয়াল টু এই যে L/E। তো এই কোশ্চেনটা আসে, তারপরে সাথে সাথে আসে তোমার কোষের তড়িৎচালক বল, এই পেজেই মোস্ট প্রবাবলি এটাই আছে, যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করো 5 মার্কসে, দেখতেই পাবে, আবার আসবে এই পেজে। আচ্ছা, নেক্সট কি বলেছে, ভূচুম্বকত্বের মূল উপাদানের নাম এবং হচ্ছে বিনীত কোণ, আহ বিনতি কোণের সঙ্গে অনুভূমিক এবং অনুভূমিক উপাংশের সম্পর্কটি লেখো। আচ্ছা, তো প্রথমত হচ্ছে তোমার ওই কি কি অংশ নিয়ে আমাদের তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। যে মেইনলি আমাদের তোমার তড়িৎ যে হুম, ভূচুম্বকের মূল উপাদানগুলি কি কি হয়, বিনীত কোণ, চ্যুতি কোণ, আর হচ্ছে ভূমি প্রাবল্যের অনুভূমিক উপাংশ। তো ভূমি প্রাবল্যের অনুভূমিক উপাংশ আর প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু পড়ে যাবে পরীক্ষার আগের দিন। ঠিক আছে, আর মনে থাকলে তো ভালোই, কিন্তু পরীক্ষার আগের দিন একবার মানে লার্ন করে যাবেই এই তিনটার ফর্মুলা, মানে ডেফিনেশন থেকেও কোশ্চেন আসে এটার। ওকে, আচ্ছা। তো এখানটায় তোমার যে রিলেশনটা লিখবে, তো ভি আর এই যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, যে ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্ট এরকম করে আমরা ডিফাইন করি, আই সাইন থিটা আর আই কস থিটা। তো এই রিলেশনটা তোমরা লিখতেই পারো। ওকে, আচ্ছা। এই কোশ্চেনটাও আসে যে কোন স্থানে আমাদের অনুভূমিক কত ডিগ্রিতে আমাদের
বিনীত কোণের মান কত হলে তোমার যে দুজনের কম্পনের সমান হবে, তো 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট আমি সাথে সাথে সেগুলোও বলে দিচ্ছি। আচ্ছা, বোর ম্যাগনেটনের রাশিমালাটি রেখো এবং বোর ম্যাগনেটনের একক কত হয়। তো বোর ম্যাগনেটনের একক খুব আসে, জুল, তোমার জুল পার টেসলা বা জুল টি ইনভার্স টেসলা ইনভার্স। আচ্ছা, এটার রাশি মানে কি, রাশিমালা কি হয়, মিউ বি ইকুয়াল টু ই এইচ কাট বাই টোয়াইস এম। আচ্ছা, এইচ কাট মানে কি, এইচ কাট মানে হচ্ছে এইচ বাই টু পাই, এইচ কাট মানে হচ্ছে এইচ বাই টু পাই। ওকে, সো এটা তোমরা করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই, যেগুলো সব 1 মার্কসের ছিল একদম, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তারপরে কি বলছে, বহুদূরে টিভি সম্প্রচারের জন্য উপগ্রহ ব্যবহার করা হয় কেন। উপগ্রহ আমরা কেন ব্যবহার করি, সিগন্যালটাকে রিফ্লেক্ট করার জন্য। ওকে, তো তো মেইনলি আমরা সিগন্যালকে রিফ্লেক্ট করার জন্য আমরা হচ্ছে মেইনলি ইউজ করে থাকি। তাহলে এই যে দেখতেই পাচ্ছ, দেশ তরঙ্গকে কার্যগত প্রতিফলিত করার জন্য আমরা মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহকে সাহায্য নিয়ে থাকি। তো এই লাইনটা লিখলেই হয়ে যাবে। 1 মার্কস আর কত লিখবে, ঠিক আছে। আচ্ছা, এক এক 2 মার্কসেই ছিল, তো এটাকে একটু 2 মার্কসে এটা লিখলেই যথেষ্ট। ওকে, বেশি। আচ্ছা, তারপরে কি বলছে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে উৎপন্ন করা হয়। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা যখন একটি চার্জ পার্টিকেলকে মানে কোনো কোনো আধানযুক্ত পার্টিকেলকে, কণাকে ত্বরান্বিত করা হয়, তখন ত্বরান্বিত করতে হবে, কিন্তু ত্বরান্বিত করলেই তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হবে, ত্বরান্বিত না করলে কিন্তু হবে না। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গে ত্বরান্বিত করলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, দেন তোমার তড়িৎচুম্বক ইলেকট্রিক ফিল্ড তো এমনিও ক্রিয়েট হয়ে যায় যদি একটা এমনি রেস্ট, তোমার যদি একটা তোমার যদি পোটেনশিয়াল মানে তোমার ভি ইকুয়াল টু জিরো, মানে ভেলোসিটি জিরো থাকলেও রেস্ট চার্জও তোমার অ্যাজ এ ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে, ঠিক আছে। তো ওটা ব্যাপার না, আমাকে অ্যাক্সেলারেট একটা চার্জ পার্টিকেল লাগবে টু প্রডিউস দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়ায় নিউট্রনকে আমরা ব্যবহার করি কেন। হ্যাঁ, নিউট্রনকে, এটা খুব সুন্দর কোশ্চেন, নিউট্রনকে আমরা ব্যবহার করি এর জন্যই, কারণ হচ্ছে নিউট্রনই একমাত্র নিউক্লিয়াসের সাথে ইন্টারাক্ট ইজিলি করতে পারে। কারণ ইলেকট্রনকে যদি আমি ইন্টারাক্ট করি, ইলেকট্রনকেও অ্যাট্রাকশন করবে, তো ওর ফলে আমরা সেম যে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু বা ইনফরমেশন আমরা পেতে পারি, সেটা পেতে পারবো না। সিমিলারলি হচ্ছে আমরা আলফা বা নিউট্রন, এগুলো হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, তো ওগুলো কোয়াইট কমপ্লিকেটেড হয়ে যাবে, তো এর জন্য আমরা করি না। তো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এই যে বইতেই করে দেওয়া আছে, জাস্ট আমি বলে দিলাম। আচ্ছা, এখানে কি বলেছে, যে নিউটন হচ্ছে তোমার, এখান থেকে তুমি যদি পড়ো যে আলফাকে আমরা ইউজ করতে পারতাম বা বিটাকে ইউজ করতে পারতাম, তো আলফাকে যদি আমি ফেলি তাহলে কি হয়ে যায়, প্রাথমিক গতিশক্তি যথেষ্ট বেশি হওয়া দরকার, প্রাথমিক মানে তোমার গতিশক্তি খুব দরকার হবে, কারণ হচ্ছে কি, নিউক্লিয়াসে তীব্র তড়িৎ স্থির তড়িৎ বিকর্ষণ বলকে অতিক্রম করতে হবে আলফা পার্টিকেল বা যেই পার্টিকেলকেই তুমি নিবে। তো এত ওকে অ্যাক্সিলারেট করা তো তার একটা খরচা। তো এর পরিবর্তে আমরা নিউট্রনকে ইউজ করি, কারণ নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, এর মধ্যে এইসব কোনো অসুবিধা নাই, নিউট্রনের প্রাথমিক গতি বেশি বা কম যাই হোক না কেন, ও মানে ইর সাথে ইলেকট্রনকে ইজিলি আঘাত করতে পারবে। এখন আঘাত করানোর কি বা দরকার হলো, আঘাত করে আমরা হচ্ছে নিউক্লিয়াসের মাস, যে তোমরা মানে এই চ্যাপ্টারে পড়ছো, মাস বের করা হয় নিউক্লিয়াসে, কি করে বের করা হয়েছে, এইভাবেই বের করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। নিউট্রনকে বোম্বার্ড করিয়ে ওর ওই এই ব্যাপারে আমরা ইনফরমেশন গ্যাদার করতে থাকি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, যে মডুলেশনের সূচক কি। তো মডুলেশনের সূচক তো আমরা জানি, যে বিটা দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করি, এবং এর তাৎপর্য কি, এর তাৎপর্য হচ্ছে মডুলেশন কতটা একটা ফ্রিকোয়েন্সিকে কতটা আমরা মডুলেশন করব, তার জন্য আমাকে বিটাটাকে ডিফাইন করতে লাগে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাকে কি বলেছে, যে একটি তোমার হচ্ছে একটা শূন্য স্থানে মানে আমাকে এফসাইলেন কে এফসাইলেন নট নিতে হবে। ওকে, আচ্ছা, আর ব্যাসার্ধে একটি স্মল আর ব্যাসার্ধে একটা হচ্ছে আচ্ছা, স্মল আর বইয়ে লেখা ছিল, মানে তোমার কোশ্চেনে স্মল আর আছে, স্মল কিউ পরিমাণে ওরা চার্জ দিয়েছে, তাহলে তোমাকে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে ভিতরে এবং বাইরে। ঠিক আছে, আমি এটা করেছি, দেখো। তো এখানটা আমি কি করলাম, যে এখানে আমার টোটাল কি চার্জ দেওয়া আছে, এখানে স্মল ক্যাপ মানে তোমার হচ্ছে স্মল কিউ চার্জ দেওয়া আছে। ওকে, এখানে আমার কি করা আছে, তোমার স্মল কিউ চার্জটা দেওয়া আছে। তো যেহেতু স্মল কিউ চার্জ দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারি, যে আমি এখানে একটা স্মল এলিমেন্ট নিলাম ডিকিউ। তো ডিকিউর জন্য এই পয়েন্টে, এই পি পয়েন্টে ধরো আমি মেজার করতে চাই, আমি এখানে কিছু লিখিনি, তোমরা একটু লিখে নেবে। পি পয়েন্টে যদি আমরা মেজার করতে চাই, তাহলে আমরা কি করব, যে পি পয়েন্টে যদি আমি মেজার করতে চাইলে এখান থেকে
ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ডাইরেকশন এই দিকে কাজ করবে। ওকে, তো এর দুটো কম্পোনেন্ট হবে, একটা ডিই কস থিটা, ডিই সাইন থিটা। সিমিলারলি এখানেও যদি একটা কম্পোনেন্ট নিই তাহলে তারও দুটো কম্পোনেন্ট হবে, কিন্তু ডি সাইন থিটা গুলো কি হবে, মিউচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে। ওভারঅল ইনফ্যাক্ট মানে ইম্প্যাক্টটা যেটা পড়বে সেটা হচ্ছে ডিই কস থিটার উপর। তাই ই নেট ইকুয়াল টু ডিই কস থিটা। তো ডিই আমাদের কি হবে, ডি কিউ কে বাই আর স্কয়ার, কে কি 1/4 পাই এপসিলন নট। আর কি আমার হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্সটা, কোশ্চেনে ক্যাপিটাল আর কে আমরা স্মল আর ধরেছে ওরা, তো তুমি ক্যাপিটাল আর কে স্মল আর এ কনভার্ট করে নেবে জাস্ট। ওকে, আচ্ছা, এখানে কি আছে যে তোমার, এখানে দেখো, এখানে ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনটা কার উপরে করব, আমরা ডিকিউর উপরে করব, কেন বাকিগুলো তো কনস্ট্যান্ট, বাকিগুলো তো ফিক্স। তো আমি কি করব, ডিকিউর উপরে ইন্টিগ্রেশন করব, তাহলে আমার হচ্ছে এই ভ্যালুটা চলে আসবে। ওকে, ডিকিউ কে ফুল ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল কিউ আসছে, কারণ হচ্ছে আমি ওভারঅল চার্জে আমি ক্যাপিটাল কিউ চার্জ ধরেছিলাম, কিন্তু কোশ্চেনে আমাদের স্মল কিউ আছে, তো এখানে স্মল কিউ আর এটাকে মানে একটা অন্য কিছু ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দেবে। আচ্ছা, এই স্মল আর কে আমি কি লিখতে পারি অ্যাকর্ডিং টু মাই কনফিগারেশন। তো আমি কি করতে পারি, যে স্মল আর কে আমি লিখতে পারি রুট ওভার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর আটটা কি আমার, আটটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য রিং। ওকে, আচ্ছা, বলয় বলেছে, বলয় মানে তোমাকে আগে জানতে হবে বাংলায় বলয় মানে রিং, বলয় আমরা রিংকে বলয় বলি। ওকে, আচ্ছা, তো আর ইকুয়াল টু কি আছে, আর কে আমরা কি লিখতে পারি, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন আমাকে বলেছে ভিতরে আর বাইরে, তো ভিতরে যদি আমার এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ওকে, আমার যদি এই সেন্টারে মাপতে হয়, ভিতরে মাপতে হয়, তাহলে আমার কি করতে হবে, এক্সটাকে আমি জিরো করতে পারি। তো আমি যদি এক্স জিরো করি, এক্স যদি আমি জিরো করি, ই নেট কত হবে, জিরো। তাহলে ইনসাইড সেন্টারে, রিং এর ইনসাইডে আমার ইলেকট্রিক ফিল্ড হবে জিরো, আউটসাইডে এই ভ্যালুটা আসবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই, বুঝাতে পারলাম আমি কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে এই যন্ত্রের, আচ্ছা এটা তো অন্য কোশ্চেন। ওকে, ওকে, আচ্ছা, গসের উপপাদ্যটিকে এক্সপ্লেন করে আমাকে হচ্ছে অভ্যন্তরীণ খোলকের জন্য, মানে স্পেরিক্যাল শেলের জন্য, মানে বাইরের এবং ভেতরের তোমার বের করতে বলেছে, তোমার ইলেকট্রিক ফিল্ড তোমাকে বের করতে বলেছে। তা আমরা কি করে করব, তো এটা আমাদের বইতেই করে দেওয়া আছে, সবার হয়তো এতদিনে পড়া হয়েও গেছে এটা ভালোভাবে। তো গসের এই প্রুফটা আমাদের জানতে লাগবে, যে গসের বাইরে হচ্ছে আমার একটা এরকম শেল আছে। তো এই কেসে আমার ফার্স্টের জন্য ইন তো আমার জিরো হয়ে যাবে, কেন ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে জিরো, আউটসাইডে কত হবে, আউটসাইডে এই ভ্যালুটা আমাদের আসবে। আচ্ছা, এই যে অভ্যন্তরীণ জিরো, কেন খোলক মানে একটা প্লাস্টিকের বল, প্লাস্টিকের বলের ভেতরে যদি আমি চার্জ দিই, তো ও তো ওখানে থাকবে না, ভেতরে বাইরে চলে আসবে। ওকে, প্লাস্টিকের বলে তো ওরকম চার্জের কোনো সিনারিওই নেই, তো আমার বাইরের দিকে চার্জটা থাকবে, ভেতরে কোনো চার্জই থাকবে না, জিরো ওই অবস্থায়। ওকে, আচ্ছা, তো এটা তোমরা বুঝতে পারলে আশা করছি। আচ্ছা, এরপরে কি বলেছে, 125টি জলকণা মিলে তার প্রত্যেকটার ব্যাসার্ধ কত এত, আর বিভব হচ্ছে 10 ভোল্ট করে, এগুলো মিলে একটা বড় জলকণা। এই অঙ্কটা মানে আমি এমসিকিউ যে ছিল তোমার তোমার সংসদে, সরি, প্রশ্নবিচিত্রার, তো এখানে প্রায় প্রত্যেকটা কোশ্চেন ওখানে তোমরা যদি দেখো এই সিরিজটা, ওখানে প্রচুর অঙ্ক করানো আছে এই টাইপের। তবুও আমি এই অঙ্কটা করেছি, তোমরা দেখে নিতে পারো যে এখানটায় আমরা কি করলাম, যে ফার্স্টে আমরা আরটা বের করে নিলাম, যে এই দুটো বড় আর এর ব্যাসার্ধ কত হতে পারে। এখন ওখান থেকে আমাদের ইনফরমেশন দেওয়া, তাহলে বড় যে বড় যে স্পেয়ার হবে তার চার্জ কত হবে 125 কিউ। তো এখান থেকে আমি ভিটা ক্যালকুলেট করে নিলাম, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। তো কে এর জায়গায় আমি 125 স্মল কিউ বসালাম, আর আর এর স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আবার বসালাম ভি ড্যাশের কেসে। তো এখান থেকে আমি এগুলো বসানোর পর কে কিউ বাই স্মল আর কে আমি কি লিখতে পারি, আগের যে ভিটা ভি ইকুয়াল টু 10 ভোল্ট ছিল, তো এখান থেকে আমার 250 ভোল্ট আসলো। আর সিটা কি আসলো, 0.5 পিকো ফ্যারাড, বা 10⁻13 এসেছিল, ওটাকে পিকো ফ্যারাডে কনভার্ট করলাম। ওকে, তো এই অঙ্কটা আমি প্রচুরবার করিয়েছি, তাই আমার অত এক্সপ্লেন করা মনে হয় না প্রয়োজন, তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে তোমার হচ্ছে, বারবার এখানটাই চলে আসছি। হুম তারপরে কি বলেছে, অ্যাম্পিয়ারের বর্ধপদের সূত্রটি লেখো, এবং এই সূত্র থেকে টরয়েডের, এটাও তোমরা হয়তো পারবে, দেখো এটা এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাম্পিয়ার্স এর ল থেকে এসেছে, অ্যাম্পিয়ার্স এর ল থেকে এসেছে। তো আচ্ছা, এটা কোথায়, এটার পেজ নাম্বার হচ্ছে তোমার 284, নট 48, উল্টো লিখে দিয়েছে, 284। ওকে, 284-এ অ্যাম্পিয়ারের যে তোমার সূত্র, তো তো তোমরা কি জানো, যে আমার পেজের মানে পিডিএফ এর 284। ওকে, সো তোমরা নিজেরাই বই থেকে খুঁজে নেবে, তোমার তড়িৎচুম্বকীয় চ্যাপ্টারে আছে, বা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যাম্পিয়ারের সূত্র বলে তোমার এখান থেকে এতখানি কিন্তু এক্সপ্লেন করতে হবে, লিখতেই হবে, ঠিক আছে। আর আই কি এটা মেনশন করতে হবে, এটুকু লিখে দিয়ে ছাড়বে না কিন্তু, গাণিতিক রূপটাও সবাই লিখবে। ওকে, নেক্সট কি বলেছে, যে
নেক্সট তোমাকে সলিনয়েডের প্রত্যেকটা বের করতে বলছে, টরয়েডের। তো টরয়েডের এটা 2015-তে এসেছিল টরয়েডের কোশ্চেনটা। তো টরয়েডের কেসে আমাদের যে একই রকম সলিনয়েডের মতনই হবে। তো টরয়েডকে যদি দেখো তোমরা, এই যে পি ইকুয়াল টু মিউ নট বাই এন আই, এটা হচ্ছে তোমাদের এই টরয়েডের হচ্ছে বি এর মানটা। ওকে, আচ্ছা, এখান থেকে তোমরা বি এর মানটা ক্যালকুলেট করতে পারবে টরয়েডের কেসে। নেক্সট কি বলেছে যে তোমার একটি উত্তল দর্পণ সর্বদা অসৎ এবং বস্তুর আকার ক্ষুদ্র, এমনই একটা হচ্ছে তোমার কি করে প্রতিবিম্ব ওরা ক্রিয়েট করে। তোমার দর্পণ কিন্তু, হ্যাঁ মিরার, এখন ওই মিরার আর লেন্স মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না, মিরার আর লেন্সের মধ্যে। ওকে, কোশ্চেনে কি আসছে ভালো করে পরীক্ষা হলে পড়বে, লেন্স না ওই মিরার। ওকে, তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে প্রথমে বলেছে ওরা উত্তল দর্পণ, তো আমাকে এটা এক্সপ্লেন করতে হবে, এটা ডায়াগ্রাম দিয়ে তোমরা জাস্ট এটা কি করে গতিপথটা হচ্ছে পাথটা এটা দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, এই পুরো এক্সপ্লেনেশনটা তোমাদের দিতে হবে 3 মার্কসে। আচ্ছা, নেক্সট কি বলেছে, 80 সেন্টিমিটার উচ্চতায় পর্যন্ত জল দিয়ে ভরা একটি ট্যাঙ্কের তলদেশে একটি আলোক উৎস আছে, জলে কতটা ক্ষেত্রফল জুড়ে আলোক নির্গত হবে। তো এটা আমি কি করে করব, আমি এই যে এখানে এখানে আমার এটা হচ্ছে আমার মানে মেন পিস্ট, এর থেকে জল আছে 80 সেন্টিমিটার নিচে, এখানে একটা বাল্ব আছে, এটা আমার কি আলোক উৎস। এখন এখান থেকে একটা লাইট যাবে, এখান থেকেও একটা লাইট যাবে। ওকে, লাইট যাওয়ার পরে কি হবে, ওটা হচ্ছে তোমার ইন্টারনাল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে তোমার সংকট কোণের দিক থেকে হয়ে যাওয়াতে গা ঘেঁষে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন লাইটটা যে কতটা এরিয়া কভার করবে, সে হচ্ছে এতটা এরিয়া, যদি আমি আঁকি এরকম, এত 3D পিকচার যদি আঁকি এরকম এরিয়া কভার করবে। তো আমি সাপোজ ধরলাম এটা আই অ্যাঙ্গেল করেছে, যদি এটা আই অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে আমার ওই ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দিয়ে করলে এই অ্যাঙ্গেলটা আই হয়ে যাবে। ঠিক আছে, তো সিমিলারলি এটাও আই হয়ে গেলে এটাও আই হয়ে যাবে। আচ্ছা, আমি সাইন আই কি লিখতে পারি, সাইন আই স্নেলস ল থেকে সাইন আই বাই সাইন আর। তো আই ইনসিডেন্ট তো তোমার আই অ্যাঙ্গেলে হয়েছে, আর রিফ্র্যাক্টেড যখন হয়েছে তখন ওটা কি হয়ে যায় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রিতে হয়েছে। তো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। তো মিউ ওয়ান কি ছিল, মিউ ওয়ান জলের ভেতরে ছিল, আর মিউ টু কি বাইরে বেরিয়ে গেছে, তো মিউ টু হচ্ছে এয়ার মলিকুলস এর মধ্যে, তো ওয়ান হয়ে গেল। এখান থেকে আমি আই এর ভ্যালুটা বের করলাম, মিউ আমাকে গিভেন ছিল, আই এর ভ্যালুটা বের করলাম। তো তারপর আমি কি করবো, ট্যান থিটা দিয়ে বের করবো, যেমন ট্রিগোনোমেট্রিতে ক্লাস চেঞ্জ করতে ট্যান আই ইকুয়াল টু কি করতাম, বেস বাই তোমার হচ্ছে, তো ট্যান আই এর ফর্মুলা কি হয়, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, পারপেন্ডিকুলার কত হবে এখানে, ওবিটা, ওবি বাই এটা হচ্ছে তোমার হাইটটা, ওবি বাই ডি 0.8। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এত আসে। ঠিক আছে, ওবিটা। এখন এরিয়া কি হবে, ওবিটা আমি ব্যাস ব্যাস পেয়ে গেলাম, তো ব্যাসার্ধ করতে গেলে মানে ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে, পাই আর স্কোয়ার, তো ওবি স্কোয়ার, তো 2.61 ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা আমরা করে ফেললাম। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, তারপরে আমাদের বলেছে যে তোমার আলোক তড়িৎ ক্রিয়ার আলোক তত্ত্ব মানে ব্যর্থটা কি ছিল, বা তরঙ্গের ব্যর্থটা কি ছিল, ওইগুলো এক্সপ্লেন করতে বলছে, আইনস্টাইন কিভাবে ওভারকাম করলো ওই আলোক তড়িৎ ক্রিয়ার থেকে, সেগুলো। তো এটা বেসিক্যালি আমাদেরকে এই যে আলোক তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, ফেলিয়ারটা এক্সপ্লেন করতে হবে, কেন এর মধ্যে দিয়েই ও এক্সপ্লেন করেছে যে এইখানে এটা এ করতে পারতো না, বাট এটা এক্সপ্লেন করেছে, মানে এই জিনিসটাই তোমরা লিখতে পারবে, এই জিনিসটা দিয়ে এক্সপ্লেন করা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এই 3টা পয়েন্ট আছে, এটাকে একটু ছোট করে লিখে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে আমাদের কোশ্চেন, হুম, নিউক্লিয়নের বন্ধন শক্তি এবং নিউক্লিয়ন প্রতি এর ডায়াগ্রামটা মানে তোমাকে অঙ্কন করতে বলছে লেখচিত্রে, এবং লেখচিত্রের তাৎপর্য আবিষ্কার মানে লিখতে বলেছে। ওকে, ওকে, তো এখানটায় আমরা প্রথমত যেটা দেখো এক্সপ্লেন করার আগেই বলেছে নিউক্লিয়াসের স্থায়িত্ব। তো মেইনলি নিউক্লিয়াসের স্থায়িত্ব আমরা এই গ্রাফটা থেকে এক্সপ্লেন করতে পারি, এই জাস্ট এই সিঙ্গেল গ্রাফটা থেকে এক্সপ্লেন করতে পারি। আর তোমরা যদি দেখো এখানে সবচেয়ে বেশি এই যে আয়রন, তোর এফি, তোমার এফির যে এর যে ভ্যালুটা 8.1 হয়, তো এর যে ভ্যালুটা সবচেয়ে বেশি, তো এফি হচ্ছে সবচেয়ে স্টেবল। এই কোশ্চেনটা আসে, এফি কয়দিন আগে আমি ছেড়েছি, তো দেখতেই পাবে ওখানে কোশ্চেনটা ছিল। তো এফি হচ্ছে সবচেয়ে সুস্থির বা স্টেবল নিউক্লিয়াই বাকিদের থেকে, কেন এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালুটা সব থেকে বেশি হয়। তো যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তোমার হচ্ছে যার বেশি হয়, তার কি হবে, তোমার ভরটা স্থায়িত্ব কি হবে, বেশি হবে। তো এই যে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা তাৎপর্য বলতে গেলে তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে যে এটা হচ্ছে আমাদের কি করে স্থায়িত্ব, কার কত স্থায়িত্ব মানে ইর উপর ডিপেন্ড করে, সেটা আমাদেরকে এক্সপ্লেন করেছে তাৎপর্য, মানে বাইন্ডিং এনার্জি কার বেশি, এই দেখো এর লেখাই আছে 8.8 এর কাছাকাছি আর থাকলে স্থায়িত্ব বেশি হয়, এরকম আর কি, এসব তোমাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট কি বলেছে যে জেনার বৈকল্য এবং হচ্ছে সমপ্রাত সম্প্রপাত বৈকল্য বলতে কি বোঝো? তো জেনার ব্রেকডাউন আর অ্যাভালেঞ্চ ব্রেকডাউন এটা চেয়েছে তোমাদের কাছে, ঠিক আছে? ওকে, 797। ওকে, তো এটাতে কি হবে, জেনার যে ব্যাখ্যাটা আছে এটার মধ্যে তোমরা এই যে অ্যাভালেঞ্চ ব্রেকডাউন বা হচ্ছে সমপ্রাত বৈকল্য, এখানে কি হয় অ্যাকচুয়ালি, ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস বিপরীত বায়াসে রাখি তখন কি হবে যে তোমার যে নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনস এদের বেগটা কি হবে, উচ্চ হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, হাই হয়ে যাবে। তখন কি হবে, যেহেতু এদের ভেলোসিটি খুব বেড়ে গেছে, তো এদের যে এদের মধ্যে মানে এদের জন্য কি হয়ে যাবে, মানে এদের মধ্যে যে বন্ধনগুলো আছে সেটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে যাওয়াতে কি হয়ে যাবে, ইলেকট্রনস আর হোলস ফ্রি হয়ে যাবে। তো ইলেকট্রন আর হোলস যদি ফ্রি হয়ে যায় তাহলে কারেন্টের ভ্যালুটা ফট করে ইনক্রিজ হয়ে যাবে। এই ব্রেকডাউনটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। সিমিলারলি জেনার ব্রেকডাউনে কি করা হয়, পিএন জাংশনে যে ডোপিংটা হয় সেটা উচ্চ মানের করা হয়। তো উচ্চ ডোপিং করার হয়, এর ফলে কি হয়, নিঃশ্বসিত অঞ্চলে বেদ কমে যায়। এই কোশ্চেনটা আসে যে ডোপিং যদি আমি বেশি করি তাহলে নিঃশ্বসিত অঞ্চলের বেদ কেমন কি চেঞ্জ হয়, তো নিঃশ্বসিত অঞ্চলের বেদ কি হয়, কমে যায়। এর ফলে কি হবে, যখনই তুমি রিভার্স বায়াস দেবে, রিভার্স বায়াস দেওয়াতে কি হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্রে তাড়াতাড়ি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়াতে কি হয়ে যাবে, ইজিলি বন্ধনগুলো ভেঙে যাবে। তো এখানে হচ্ছে বন্ধন ভাঙছিল কেন, এখানে হচ্ছে তোমার বন্ধন ভাঙছিল কিন্তু এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু হচ্ছিল না। তো এখানে যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, এখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়ে যাবে, ভেঙে যাবে। এর ফলে আবার কিন্তু ওই মুক্ত আয়ন মানে বৃদ্ধি পাবে এবং অল্প বায়াসেই আমাদের কি হয়ে যাবে, হিউজ কারেন্ট পাস হবে, সেটাকে আমরা বলি জেনার ব্রেকডাউন। বা আর জেনারের টপিক এবছরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, জেনার ভালো করে পড়বে তোমরা। আচ্ছা, এলইডি বর্তনী চিত্র অঙ্কন করো। তো এলইডি বর্তনী সিম্পল একদম। ওকে, এলইডি বর্তনী চিত্র আঁকতে গেলে আমাকে যেখান থেকে এটা আঁকতে হবে, এই ডায়াগ্রামটা এঁকে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে তোমাদের, হ্যাঁ, বিবর্ধক হিসেবে ট্রানজিস্টার ব্যবহার আলোচনা করো। আমরা কেন, তোমাকে কারেন্ট মানে বিবর্ধিত করতে আমাদেরকে ইউজ করা হয়। আর তোমার হচ্ছে 803 পেজে এটার ব্যাপারে তোমাদের লেখা আছে, পেজে আমি দেখিয়ে দিই একবার। 803। ওকে, তো এই যে এটা হচ্ছে ট্রানজিস্টারটা কিভাবে তৈরি করা হচ্ছে, এটা যদি আমরা উপযোগিতা দেখি, তাহলে প্রথমত হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফাই করতে সাহায্য করে। এই যে প্রবাহ বিবর্ধক হিসেবে আমরা ইউজ করি। তো এখানে যতটা এই যে ট্রানজিস্টরের সাধারণ নিঃসরক বর্তনীতে যা হওয়া উচিত তার থেকে যত গুণ হয়, মানে সেটাকে আমরা প্রবাহ বিবর্ধক বলি। কিন্তু এটা কি করে, আমাদের কারেন্টের পরিমাণটাকে কি করে, বৃদ্ধি করে দেয়। ওকে, তো এটাই মেইনলি আমাদের কারেন্ট বিবর্ধন যেমন হয়, ভোল্টেজও বিবর্ধন করা যায়। তো ওটা ভোল্টেজ বিবর্ধনও আমরা কিন্তু এভাবে করতে হয়, পাওয়ারের বিবর্ধন হয়, মানে সবকিছুরই তোমার বেড়ে যায়, বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, সিই ইসি আর ইবি, আচ্ছা, তোমাদের ট্রানজিস্টার ভূমি, মানে ভূমি হচ্ছে বেস পাতলা হয় কেন, কারণ আমাদের যে কনফিগারেশনটা থাকে সেটা হচ্ছে তোমার এইভাবে থাকে যে এমিটার, এখানে এমিটার থাকে, এখানে মানে তোমার নিঃসারক, এখানে হচ্ছে তোমার বেস মানে ভূমি, আর সি হচ্ছে কালেক্টর। এখন এর মধ্যে, এখন যখন এমিটার থেকে কি হবে, হোলস আর হচ্ছে ইলেকট্রনস গুলো পাস করবে, ঠিক আছে, এমিটার মানে নিঃসারক থেকে যখন হোলস আর ইলেকট্রন বেরোবে, কারণ আমাদের টার্গেট কি, কারেন্ট বৃদ্ধি করা। তো হোলস আর ইলেকট্রনের মধ্যে থেকে যখন বেশি পরিমাণের ইলেকট্রন আর হোলস বেরোবে, তো বি যদি বেশি মানে ঠিক হয়, তো ওদের ট্রাভেল করতে প্রবলেম হবে, তাই তো। তো প্রবাহিত হতে অসুবিধা হবে, তার জন্য আমাদের কি করে, বেগটাকে কম করা হয়, যাতে হচ্ছে ইজিলি সহজেই ইলেকট্রন এবং হোলস গুলো, হ্যাঁ, সহজেই হচ্ছে সি পর্যন্ত মানে কালেক্টর বা সংগ্রাহক পর্যন্ত যেতে পারে। এটাই তোমরা লিখে দেবে। ওকে, এটাকে তোমরা নিজেরা ভালো করে গুছিয়ে লিখে নিতে পারবে। আচ্ছা, আমি যেটা বললাম এখনই তোমাদের এই যে বইতেই আছে, তোমাদের এই পেজেরই আছে, তোমার কেন ওই তোমার তড়িৎচালক বল বা অভ্যন্তরীণ রোধ কিভাবে ব্যবহার করব, গ্রুপ ডির কোশ্চেন দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদেরকে এটা তোমাদের বইতেই করে দেওয়া আছে, তো তোমরা এটা করে নিতে পারবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই দেখো, তো এই যে অভ্যন্তরীণ রোধ করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। নেক্সট কি হচ্ছে, ডায়াগ্রামটা ড্র করে দেওয়ার পরে এইটা তোমার এই এক্সাম্পল মানে এই লাইনস গুলো করতে হবে। তো মেইনলি তোমার এই আসলো কি, ভি বাই ইকুয়াল টু আর বাই এল। তো এখান থেকে যে স্মল আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি, তো এটা তোমরা এটা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তো তোমার এখানটায় যে মেইনলি এখানটায় তুমি যদি এক্সপ্লেন করো, তো কি করতে হবে তোমার, আমরা কি জানি যে যত ভোল্টেজ মানে ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ই মানে এল।
তো এখানে দেখো, এখানে যে লাইনটা এটা এভাবে লিখেছে, সেটা কি করে হবে, যে তোমার ই যেটা হবে, ই যে যখন ভোল্টেজ দেওয়া হচ্ছে, যখন ই ভোল্টেজ দেওয়া হচ্ছে, তখন যে তোমার লেন্থটা বাড়ছে সেটা হচ্ছে এল। ওকে, যখন ই হচ্ছে তোমার L1 এর সাথে প্রপোর্শনাল, ই নট তোমার হচ্ছে ক্যাপিটাল এল এর সাথে প্রপোর্শনাল, এই দুটোকেও বাই করে দিয়েছে, তারপরে এই ভ্যালুটা পেয়েছে। আমরা আই ইকুয়াল টু কি জানি, ই বাই আর প্লাস স্মল আর। এখন এখান থেকে ই এর ভ্যালুটা ওরা বসিয়ে দিয়ে জাস্ট ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর এর মধ্যে ভ্যালুটা বসিয়ে দিয়ে ভি বাই ইর মধ্যে একটা রিলেশন বের করেছে। সিমিলারলি আবার ভি, এই এই ফার্স্টের এই প্রুফটা আছে, এই যে এই প্রুফটা, যে ভি আর ই এর মধ্যে কেমন রিলেশন হয়, তো এখান থেকে আমরা কি করেছে, ভি আর ই এর মধ্যে রিলেশন বের করে আর এর ভ্যালুটা বের করেছে। তো এই কোশ্চেনটা কিন্তু আসে। ওকে, আচ্ছা, তোমাদের এই তড়িৎচালক বলের যে বল নির্ণয়, সেটা তো আমি আগেই বললাম, আর এই কোশ্চেনটা এই পেজেই ছিল, এই কোশ্চেনটা তো ছিল এই পেজে। আর এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আছে, যে অবশ্য এই কোশ্চেনটা করতে, মানে এই কোশ্চেনটা করতে গেলে এইটুকু আগে দেখাতেই লাগবে, I1 I2, তারপরে এই ব্যাপারটা আগে দেখাতে হবে, নাহলে তুমি এটা ইউজ করবে কি করে, এই লাইনটা এই যে দাও, হ্যাঁ, এখান থেকে এই যে ভি, এই যে ভি, এই লাইনটা ইউজ করবে কি করে, এখান থেকে আসে এই লাইনটা। ঠিক আছে, তো এটা তোমাকে করতে হবে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তারপরে কি কোশ্চেন বলেছে, একটি মিটার ব্রিজের বাম দিকে 3 ওহম এবং ডান দিকে 4 ওহম রাখলে তারের মধ্যে 4.1-এ আমরা নিস্পন্দন বিন্দু পাই। এখন রোধগুলোকে বদল করে দিলাম, তাহলে নিস্পন্দন বিন্দু 15 সেন্টিমিটারের ডান দিকে সরে আসে। ওকে, তারপরে কি হচ্ছে, বীজ দুটির মধ্যে, সরি, বৃষ্টির দুটি প্রান্তের ত্রুটি কত। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইতে এরকম টাইপের, সেম টাইপের অঙ্ক করে দেওয়া আছে, তো আমি বেসিক একটু করে দিয়েছি, হ্যাঁ, তোমরা করতে পারবে। তো ফার্স্টে কি হচ্ছে, লেফট সাইডে যেটা রাখা আছে 3 ওহম, রাইট সাইডে 4 ওহম, আর তোমাদের নাল পয়েন্ট যেটা নিষ্পন্দ বিন্দু এত। তো আমরা কি জানি, হুইস্টন ব্রিজের অনুযায়ী পি বাই এস ইকুয়াল টু আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ, বা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো আমরা আর বাই এস ইকুয়াল টু পি কে আমরা কি লিখতে পারি, এল প্লাস ল্যামডাউন, ল্যামডাউনটা কি, ত্রুটিটা, এল প্লাস ল্যামডাউন রো বাই 100 - এল প্লাস ল্যামডা টু রো। 100 - এল কেন করলাম, যে নিষ্পন্দ বিন্দুটার থেকে যদি আমি মাপি ডান দিক থেকে, তো এল অব্দি আসলো, বাকিটুক যেটা সেটা হচ্ছে আর এর সাথে অ্যাসোসিয়েট করবে, কিউর সাথে অ্যাসোসিয়েট করবে, তো এটাকে এভাবে লিখলাম। তাহলে আর এল ইকুয়াল টু আর হয়ে গেল, আর আর ইকুয়াল টু এস। এটা হচ্ছে আমরা ইন জেনারেল লিখে থাকি, যে লেফট সাইডে যেটা থাকবে ওটাকে আর এর সাথে কম্পেয়ার করি, আর এর সাথে এটা। তো এখান থেকে করার পরে এই দুটো ইকুয়েশন, আমরা এখান থেকে এই একটা ইকুয়েশন পাবো, আর এখান থেকে আরেকটা হচ্ছে ইকুয়েশন পাবো। তো এই দুটো ইকুয়েশনকে তোমরা যদি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি আমি এখান থেকে একটু তাও দেখিয়ে দিই, 1 মিনিট। হুম, এখানটায় এই যে হুস্টন ব্রিজের, হ্যাঁ, তো এই যে দেখো এই কোশ্চেনটা, ঠিক আছে, এই একই, এখানে 2 3 একই কোশ্চেন, কিন্তু ওরা হচ্ছে জাস্ট এটা হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করেছে। তো এখানটাও ওরকম করেই করেছে, যেরকম করে আমি এক্সপ্লেন করলাম। তো এইভাবে তোমরা করে নেবে, করে নেওয়ার পরে এখানটায় এই যে দেখো, এই যে এই এই ব্যাপারটা করেছে ওরা। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। ওকে, বইয়ের মধ্যেই করে দেওয়া ছিল এরকম টাইপের সেম থিং, তো এরকম এভাবে করতে হবে। তো তোমার এখানে কি বলেছে, যে তোমার 18 নম্বরটাতে এখানটায় যেটা আর আমি ধরে নিলাম। ওকে, সো এখানে যদি আমি আর ধরে নিই, মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, তো এখান থেকে এই ডিস্টেন্সটা আমি কি ধরলাম, আর ধরে নিলাম, কোনো কোশ্চেনে দেওয়া হয়নি। ওকে, তো এখানটায় প্রত্যেকটা রেডিয়াস কি এ। এখন আমি সাপোজ আমি কি মনে করলাম, যে এখানে যে কারেন্টটা যাচ্ছে, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটার হচ্ছে তোমার বি কি হবে, মানে তোমার ভ্যালুটা কি হবে, μ0I/4πr × 2। কেন, সাইন থিটা, মানে থিটার দুটার ভ্যালুই কি হবে, 90 ডিগ্রি। তো আমার যে এই লং ওয়্যারের জন্য যে কারেন্টটা যাবে, এটা যেহেতু তোমাকে কোনো লেন্থ দেয়নি, এটা লং ওয়্যার, তো যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি হবে, μ0I/2 ইয়ার। ওকে, এখন এর মধ্যে আমাকে কি বের করতে বলছে, পারস্পরিক আবেশ বের করতে বলছে, মানে এম এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমি কি করে করব, চলো দেখি। তো এই কোশ্চেনটা করতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে, এই যে আমি কি করলাম, এখান থেকে কারেন্টটা যাচ্ছে, এখানে হচ্ছে আই কারেন্ট যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার এ করে, তো এই লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, বি বি ইকুয়াল টু μ0I/2πr। আচ্ছা, ফাই ইকুয়াল টু কি হয়, বি ডট এ হয়, বি ডট এ, তো ডি ফাই ইকুয়াল টু বি ডট ডি এ। ওকে, তো বি কি করব, বি হচ্ছে আমার, দেখো বিও এখন কিন্তু ভ্যারি হচ্ছে, কারণ এটা একটা এরকম ওয়্যার, এটাকে আমি এদিকে এদিকে মুভ করানো হচ্ছে, এটাকে যদি মুভ না করানো হতো কেন, তাহলে কিন্তু ফ্লাক্স ক্রিয়েট হতো না, কারণ ফ্লাক্স ক্রিয়েট করার জন্য প্রথম ল কি, যে আমাকে মুভ করতে হবে, তো এটা মুভ হচ্ছে। তো এই যে ডিস্টেন্সটা, এটা এক্স, এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম, এই পয়েন্টে কতটা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে সেটার জন্য মাপার জন্য আমি এই কারেন্টের থেকে এক্স দূরত্ব একটা ডিস্টেন্স ধরলাম। তো এটা যদি এক্স হয়, এই দুটো দূরত্ব, এই তোমার এরিয়া কত হবে, এইটুকু জায়গাটার এরিয়া হবে এ ইন্টু ডিএক্স, এরিয়াটা।
আয়তনটা মানে ক্ষেত্রফলটা, তাহলে a ইন্টু ডিএক্স হয়ে গেল। তাহলে মিউ নট আই বাই 2 পাই এক্স এ বাই ডিএক্স। আমি এক্স কেন লিখলাম এখানটায়, কেন বি এর জন্য মানে ম্যাগনেটিক ফিল্ডটা এই পজিশনে এতই ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন আমাকে ফ্লাক্স বের করার জন্য প্রথমে লিমিটটা জানতে হবে। লিমিট কি করবো দেখো, তাহলে আমি এখানে কি লিমিট নিব? লিমিট হচ্ছে আমার এখান থেকে এই যে তোমার বাহুটা আছে স্কোয়ারের, তো এটা হচ্ছে আমার আর দূরত্বে আছে, আর এই বাহুটা আমার কত দূরে আছে, আর প্লাস এ দূরত্বে আছে। তো আমার এক্সটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে, আর থেকে আর প্লাস এ তে ভ্যারি করছে এক্সটা। তো আমি লিমিট কি দিলাম, আর থেকে আর প্লাস এ। তাহলে আমি কি জানি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এলএন এক্স। তো লগ এক্স এলএন এক্স ইন্টিগ্রেশন হয়। তো ফার্স্ট আমি আপার লিমিট বসালাম আর প্লাস এ, সেকেন্ড মাইনাস দিয়ে এলএন আর, এটা বসালাম। তো লগের প্রপার্টি লাগিয়ে আমি কি করতে পারলাম, এলএন আর প্লাস এ বাই আর। তো এলএন আর প্লাস এ বাই আর কে আমি কি লিখতে পারি, 1 প্লাস এ বাই আর। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো এটা যদি আমার ম্যাগনেটিক, এটা যদি ফাই হয়ে গেল, তো ফাই ইকুয়াল টু এমআই হয় আবার। তো ফাই যদি এমআই হয় তাহলে আমি আই আই কম্পেয়ার করে বাদ দিয়ে দিলাম, তো ফাইটা মানে এম কত বাঁচলো, এম হচ্ছে এই টার্মটা বাঁচলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, তাহলে তোমাদের যে হাইগেন্সের তোমাদের যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্তটি কি হবে আমাদের, আহ, আপাতন কোণের সীমাস্ত মান আমাদেরকে বের করতে বলছে। ওকে, তো আপাতন কোণের সীমাস্ত মান বের করতে গেলে আমাকে, এটাও বইতে তোমাদের করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, দাঁড়াও। তো সীমাস্ত মান বের করতে গেলে তোমাকে এটা করতে হবে, মোস্ট প্রবাবলি সেট 2 তেও কোশ্চেন রিপিট আছে। তো এটা হচ্ছে তোমাকে লিখতে লাগবে। নেক্সট আর এই ডায়াগ্রামটাও ড্র করতে লাগবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে লাইটটা আর পরে নিঃসৃত হবে না। ওকে, লাইটটা ঢুকলো, পি লাইট, এই যে পি থেকে রশ্মিটা ঢুকলো, কিন্তু বেরোনোর সময় এই গা ঘেঁষে বেরিয়ে যাবে, তো এখান থেকে এমিট হবে না। তো এটার হচ্ছে কন্ডিশন কি এটা। ওকে, তো এটি হলো আপাতন কোণের সীমাস্ত মান। এর থেকে এর কোণের চেয়ে কম কোণ হলে দ্বিতীয় তল থেকে রশ্মি নির্গত হবে না। ওকে, আচ্ছা, এটা সীমাস্ত মানটা, এর থেকে কম হলে আর বের হবে না। ওকে, নেক্সট যেটা বলেছে আমাদেরকে, যে ন্যূনতম চ্যুতিকোণের তোমার প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্কের রাশিমালা নির্ণয় করো। তো ন্যূনতম চ্যুতিকোণের প্রতিসারাঙ্কের রাশিমালা আমরা কি করে বের করতে পারবো? পাতলার ইর কেসে তোমার এই যে তোমার ন্যূনতম চ্যুতি বলেছে কি, হ্যাঁ ন্যূনতম চ্যুতি বলেছে। তো ন্যূনতম চ্যুতির কেসে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, মিউ ইকুয়াল টু, এটাও প্রতিবার অনেকবার কোশ্চেন্সে রিপিট রিপিট হয়। আচ্ছা, এই যে, তো এই কেসে আমাদের মিউ ইকুয়াল টু কি করব, এই ফর্ম এটাকে আমরা ডিরাইভ করব। ফার্স্টে আমাকে এইটা লিখতে হবে, এই ডায়াগ্রামটা আঁকতে হবে, যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের রশ্মির গতিপথ এটা দিয়েছে, এটা কি করে যায়। আচ্ছা, এই যে ন্যূনতম চ্যুতি আর প্রতিসারাঙ্কের রাশিমালা এই লিখতে বলেছে। তো এটা হচ্ছে আমার ফর্মুলাটা, মিউ ইকুয়াল টু, এটা এমনি ডেরিভেশনটা খুবই সোজা, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আর এটা এই ফর্মুলাটা তোমাদের লাগেও নিউমেরিক্যালস করতে, তো এই ডেরিভেশনটা চেয়েছে। ওকে, নেক্সট বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তটি কত, 498। ওকে, 498, এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত তোমার, এটা তো আমরা জানি সবাই, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতে লাগে লাইটকে, এবং হচ্ছে আপাতন মানে আইপির যে ভ্যালুটা, আপাতন কোণের মানটা কি হবে, সংকট কোণের থেকে তোমার অপেক্ষায় বড় হতে হবে। যে সংকট কোণের থেকে আই এর মানটা কি হতে হবে, গ্রেটার দেন তোমার হচ্ছে থিটা সি, ক্রিটিক্যাল কোণের থেকে বেশি হতে হবে। তো আজকের এই আজ তোমার 238-এর তো লাস্ট কোশ্চেন এটাই ছিল। আজকের পর্যন্ত এই এতখানি থাকলো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং খুব খুব করে প্র্যাকটিস করো এখন। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।